আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি দেবব্রত করমণ্ডল, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের আমার দ্বিতীয় ক্লাস। আমি পূর্বের ন্যায় আজও তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয় অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। তো আমরা তথ্য কাকে বলে, উপাত্ত কাকে বলে এবং উপাত্তের সাথে পরিসংখ্যান কাকে বলে সে বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি যে তথ্যটা কি। আমরা যদি এমনভাবে বলতে পারি যে তথ্য হলো এক ধরনের ধারণা বা সংবাদ, তাহলে তথ্যটা কি? তথ্য হলো ধারণা বা সংবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি একটা কথা বলতে চাই যে প্রথমে আমরা এই সংজ্ঞা বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে কিভাবে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হয়, কিভাবে অবিন্যস্ত করতে হয়, কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, সেসব বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা খাতা এবং কলম এগুলো অবশ্যই কাছে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তথ্য হলো ধারণা বা সংজ্ঞা। ধারণাগুলো কেমন? যেমন আমরা বলতে পারি যে বিভিন্ন বাজার দরের ধারণা থাকতে পারে। আমরা বলতে পারি যেমন গত 5 দিনের তাপমাত্রাটা কেমন। দেখছে প্রত্যেক দিনের তাপমাত্রা একরকম হয় না। যেমন আমরা বলতে পারি যে একদিনের তাপমাত্রা দেখা যাচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। এরকম ভাবে আমাদের তাপমাত্রাগুলো বিভিন্ন হতে পারে। বাজার দরের ধারণা বিভিন্ন রকম হতে পারে। তারপর আমরা বলতে পারি যে আমরা যেমন রেডিও দেখি, টেলিভিশন দেখি, বিভিন্ন সংবাদপত্র দেখি। তো সংবাদপত্রে বিভিন্ন রকমের তথ্য আমরা দেখে থাকি, রেডিওতে বিভিন্ন ধরনের সংবাদ আমরা পেয়ে থাকি। তো এই ধরনের সংবাদ, এই ধরনের ধারণা, এই জিনিসগুলো হলো কি? তথ্য। তাহলে আমরা তথ্য হলো এক ধরনের ধারণা বা সংবাদ। তাহলে আমরা বলি যে উপাত্তটা কি? উপাত্ত হতে গেলে অবশ্যই আমাদের বিভিন্ন রকমের সংখ্যাসূচক তথ্য হওয়া লাগবে। উপাত্ত হতে গেলে সেটা অবশ্যই সংখ্যাসূচক তথ্য হতে হবে। সংখ্যাসূচক তথ্য। এই সংখ্যাসূচক তথ্যটা কি সেটার বিষয়ে আমি একটু ধারণা দিতে পারি তোমাদের। এর দুইটা ছক দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমরা প্রথম ছকের প্রথমে আমরা লিখতে পারি প্রাপ্ত নম্বর। এখানে আমরা লিখতে পারি শিক্ষার্থী সংখ্যা। এখানে আমরা লিখি আবার প্রাপ্ত নম্বর। এখানে আমরা লিখলাম শিক্ষার্থীর সংখ্যা। তাহলে প্রাপ্ত নম্বর এখানে বলি যেমন 90, 80, 75, 60,
তাহলে প্রাপ্ত নম্বর দেখাচ্ছে 90 পেয়েছে 3 জন শিক্ষার্থী, 80 পেয়েছে 2 জন শিক্ষার্থী, 75 পেয়েছে 3 জন শিক্ষার্থী, 60 পেয়েছে 2 জন শিক্ষার্থী। আমরা এখানে লিখলাম যে কোন একটা স্কুলে 10 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর এখানে দিলাম। এখানে আমরা এটা হলো বেশি নম্বর। এখানে যদি আমরা এখানে বলি যে 55 55 50 45 40, তাহলে 55 পেয়েছে 4 জন শিক্ষার্থী, 50 পেয়েছে 2 জন শিক্ষার্থী, 45 পেয়েছে 2 জন, 1 জন, আর 40 পেয়েছে 1 জন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে হলো 10 জন করে শিক্ষার্থী নম্বর আমরা চার্টে দিলাম যে 90 পেয়েছে 3 জন, 80 পেয়েছে 2 জন, 75 পেয়েছে 3 জন, 60 পেয়েছে 2 জন শিক্ষার্থী। এটা হলো আমরা তাহলে বলতে পারি যে বেশি নম্বর প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর, 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর। এখানে আমরা লিখি যে কম নম্বর প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর। এই চার্ট দুটি থেকে আমরা উপাত্ত এবং পরিসংখ্যানের স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমরা যদি এখানে বলি উপাত্তের সংজ্ঞাটা আমরা যদি দিই উপাত্ত, তার আগে আমাদের একটু জানতে হবে পরিসংখ্যান কি। পরিসংখ্যানটা হলো সংখ্যাসূচক উপাত্ত। সংখ্যাসূচক উপাত্ত বলতে এখানে যদি আমরা বলি এই যে আমরা 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর আমরা সংখ্যার মাধ্যমে দেখিয়েছি, তাহলে এটা অবশ্যই একটা পরিসংখ্যান। এটা কি? এটা আমরা কম নম্বর প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর গণিতের নম্বর আমরা এখানে দিয়েছি, তাহলে এটাও একটা কি? অবশ্যই পরিসংখ্যান। পরিসংখ্যানটা এমন হয় এটা অবশ্যই সংখ্যাসূচক হতে হবে। পরিসংখ্যান তাহলে একজন শিক্ষার্থীর নম্বর বা একটি মাত্র সংখ্যা দ্বারা কখনোই পরিসংখ্যান বোঝাবে না। তাহলে আমরা কি বললাম? একটি মাত্র সংখ্যা দ্বারা কখনোই পরিসংখ্যান বোঝাবে না। এবং পরিসংখ্যানটা কখনো কি বলে যে পরিসংখ্যান হতে গেলে অবশ্যই একাধিক সংখ্যা থাকতে হবে, একাধিক সংখ্যাসূচক উপাত্ত থাকতে হবে। তাহলে পরিসংখ্যানটা আমরা এখানে লিখে দিতে পারি যে সংখ্যাসূচক উপাত্ত হলো পরিসংখ্যান। আমরা এটা সংজ্ঞা যেমন দিলাম তেমনি ভাবে আমরা এখানে চার্টের মাধ্যমে দেখালাম। যদি আমি এখানে বলতাম যে রাহুলের ওজন 45 কেজি, আমি আর কোনো কিছু বলবো না, তাহলে এখানে কি অবশ্যই এটা কি পরিসংখ্যান হবে না? কারণ হলো এটা পরিসংখ্যান হতে পারে না, কারণ এখানে একজনের আমি ওজন দেখিয়েছি, একজনের বয়স, একজনের ওজন, এরকম একজনের কোনো সংখ্যা কখনোই পরিসংখ্যান হবে না। পরিসংখ্যান হতে গেলে অবশ্যই একাধিক সংখ্যাসূচক উপাত্ত হতে হবে। এই জন্য আমরা এখানে লিখেছি সংখ্যাসূচক উপাত্ত হলো কি? পরিসংখ্যান। তাহলে এখন আমরা পরিসংখ্যানটা যেমন শিখলাম, আমরা তথ্য কাকে বলে সেটা শিখলাম। এবার আমরা একটু দেখব যে উপাত্তটা কাকে বলে। উপাত্ত হতে গেলে আমরা এভাবে লিখতে পারি যে পরিসংখ্যানে
বর্ণিত তথ্য সমূহ পরিসংখ্যানে বর্ণিত তথ্য সমূহ যখন কোনো সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তখন তাকে কি বলে? তখন তাকে উপাত্ত বলে। সংখ্যাটা তোমরা অবশ্যই খাতায় লিখে দিতে হবে, কারণ এই অনেক সময় কি হয় ক্যাম্পের প্রশ্ন আসতে পারে যে উপাত্ত কাকে বলে, এটাও আসতে পারে। তোমরা বলতে স্পষ্ট করে তোমরা খাতায় লিখে নাও যে পরিসংখ্যানে বর্ণিত, পরিসংখ্যান কি এখানে লিখেছি, এখানে একটা পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানে বর্ণিত এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো যখন কোনো সংখ্যা, অবশ্যই আমি পরিসংখ্যানটা সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, তাহলে যখন কোনো সংখ্যা দ্বারা প্রকাশ উপস্থাপন করা হয় তখন তাকে উপাত্ত বলে। এই তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো যেহেতু এখানে উপস্থাপন বলতে, যেমন আমি এখানে তোমাদের এই ক্লাসটা উপস্থাপন করছি, আমি এখানে ক্লাসটা নিচ্ছি, এখানে কিন্তু একটা উপস্থাপনা করা হয়। এখানে এটা উপস্থাপনা বলতে পারো, আবার তোমরা বলতে পারো কি এটা প্রকাশও বলতে পারো। তাহলে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যখন কোনো সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয় তখন তাকে উপাত্ত বলে। তাহলে আমরা উপাত্ত শিখলাম, পরিসংখ্যান কাকে বলে সেটাও শিখলাম, এখানে তথ্য কাকে বলে সেটিও আমি কিন্তু আগে তোমাদের লিখে দিয়েছিলাম। তাহলে এটা আমরা এবার মুছে দেব, মুছে দিয়ে আমরা পরবর্তী আরেকটা বিষয় আমরা দেখব। এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হলো উপাত্ত কত প্রকার। উপাত্ত কত প্রকার? উপাত্ত সাধারণত তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য উপাত্ত হলো সাধারণত দুই প্রকার। উপাত্ত দুই প্রকার। এক তোমরা বলতে পারো বিন্যস্ত উপাত্ত। দুই অবিন্যস্ত। তাহলে প্রিয় শিক্ষার্থী, উপাত্ত হলো দুই প্রকার, একটি হলো বিন্যস্ত উপাত্ত, আরেকটি হলো অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্তটা কি? আমরা যদি একটা সংখ্যাসূচক উপাত্ত এখানে বসাই তাহলে আমরা এমনভাবে বসাতে পারি যে 45, 50, 85, 75, 40। এখানে আমরা পাঁচজন শিক্ষার্থীর গণিতের নম্বর বসিয়েছি। এখন এই উপাত্ত, এটি কিন্তু একটি উপাত্ত, আমরা আগেই শিখেছি এটা একটি উপাত্ত। এই উপাত্তকে এটা কি ধরনের উপাত্ত? নিশ্চয় দেখো এখানে কোনো সংখ্যাগুলো ধারাবাহিকভাবে নেই। যেমন আমরা দেখতে পারি যে প্রথমে আমরা দেখতে পারি লক্ষ্য করে কি 45, তারপরে কি আছে 50, তারপরে কি আছে 75, তারপরে 85, তারপরে আমাদের কি 85 পরে হলো আমাদের 75 থাকাটা ধারাবাহিক বলে না। যদি এখানে 85 পরে যদি 90 থাকতো, এরপরে যদি 100 থাকতো, তাহলে আমরা এটা বলতাম যে ধারাবাহিকভাবে আছে। কিন্তু আসলে আমরা এই সংখ্যাগুলো কিন্তু এলোমেলো দেখতে পাচ্ছি। সংখ্যাগুলো আমরা কি করছি? এলোমেলো দেখছি। যেমন 45 পরে 50, তারপর আবার 85, আবার পরে 75, পরে 40। অর্থাৎ এখানে সংখ্যাগুলো কিন্তু আমার সাজানো নেই। সংখ্যাগুলো কি সাজানো নেই। তাহলে আমরা এখানে বিন্যস্ত উপাত্ত সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি যে বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্তের সংখ্যাটা তোমরা নিজেও লিখতে পারো যে যখন কোনো উপাত্ত যখন
উপাত্ত ধারাবাহিকভাবে সাজানো থাকে। যখন কোনো উপাত্ত ধারাবাহিকভাবে সাজানো থাকে তখন সে উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন পঞ্চাশ, এটা যদি আমরা সাজাই তাহলে কেমন হতে পারতো, আমরা সেটাই সাজাই। সবচেয়ে ছোট হলো কত 40, তারপরে সব পরে হলো 45, তারপরে হলো 50, তারপরে হলো 75, তারপরে হলো 85। এখন এই হলো কিন্তু বিন্যস্ত উপাত্ত। এটা দেখো এখানে সাজানো দেখো যেটা ধারাবাহিকভাবে থাকা বলতে এখানে আবার আরেকটা বিষয় আলোচনা করতে হয়, সেটা হলো ক্রমানুসারে। কি বললাম? ক্রমানুসারে। তার মানে যেমন ক্রম, এখানে আরো একটু ক্লিয়ার করে দিতে হবে, ক্রম অনুসারে। এই ক্রম অনুসারেটা হয়ে গেছে ক্রমানুসারে, ওটা এর ভেতরে আছে। ঠিক আছে, তাহলে ক্রম অনুসারে। ক্রমটা কি? আমরা দুটো জিনিস শিখেছি, একটা হলো ঊর্ধ্বক্রম আর একটা হলো অধক্রম। একটা হলো কি? ঊর্ধ্বক্রম, একটা হলো ঊর্ধ্বক্রম, একটা হলো কি? অধক্রম। তাহলে এই ঊর্ধ্বক্রমটা মানে আর অধক্রমটা মানে বিষয়গুলো একটু তোমাদেরকে একটু টানবি। ঊর্ধ্বক্রম মানে, ঊর্ধ্ব মানে কি? ওপর। তাহলে উপরে উঠতে গেলে আমরা কিভাবে উঠবো? আমরা একবারে কিন্তু লাফ দিয়ে উপরে উঠতে পারি না। তাহলে এই লাফ দিয়ে উপরে যেহেতু উঠতে পারি না, তাহলে আমাদের কি করতে হবে? নিচ থেকে আমরা যদি এখন তিনতলা ছাদের পরে উঠি, তাহলে আমাদের কি করতে হবে? নিচের সিঁড়ি থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু ওই তিনতলার ছাদে উঠতে হবে। সিঁড়ি টপকায় একটার পরে একটা এরকম ভাবে আমাদের। তাহলে ঊর্ধ্ব মানে কি? উপরে। তাহলে উপরে যদি হয় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? আমরা এইটুকু ধারণা পাই যে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। অধক্রমের কথা যদি আমরা বলি, তাহলে এখন আমরা তিনতলা ছাদে উঠেছি, তাহলে ওখান থেকে যদি আমরা নামতে হয় তাহলে আমরা কিভাবে নামবো? উপরের সিঁড়ির এক ধাপ, তারপরে ধাপ, তারপরে ধাপ, এভাবে আমরা কিন্তু উপর থেকে নিচের দিকে নামতে পারি। অর্থাৎ তাহলে কি বলতে পারি আমরা যদি বলি তিনতলা ছাদে উঠতে গিয়ে আমাদের প্রথমে এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, চার ধাপ, এইভাবে করতে করতে সিঁড়ি ভেঙে তারপর কিন্তু আমাদের ছাদে উঠতে হবে। তাহলে 1 থেকে আপনাদের কাছে 100 পর্যন্ত বললাম বা 90 পর্যন্ত বললাম। এখন আমরা তাহলে বলতে পারি যে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে এখন আমরা তাহলে ছাদে উঠেছি, তাহলে আমরা 90 পর্যন্ত বলেছি বা 100 পর্যন্ত বলেছি, তাহলে এবার 100 থেকে পরে কি বলবো? যে 99, তারপর 98, তারপর 97, এইভাবে করতে আমরা পুনরায় কিন্তু আবার সেই 1 নম্বর ধাপে আমরা পৌঁছাবো। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি বললাম আমরা? ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে আমরা যে এই যে বিষয়টা এখানে আমরা লিখলাম যে বিন্যস্ত উপাত্ত, এই যে আমরা এটাকে সাজিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা কি ধরনের উপাত্ত? এটা বিন্যস্ত উপাত্ত। আর এই বিন্যস্ত উপাত্তটাকে আমরা কিভাবে সাজিয়েছি? এটা যেহেতু ছোট থেকে বড়, তাহলে এখানে লিখে দিতে পারি যে এটা হলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। ঊর্ধ্বক্রম অনুসারে। এখন যদি আমরা বলি যে অবিন্যস্ত উপাত্তটা কি? অবিন্যস্ত উপাত্ত। তাহলে অবিন্যস্ত উপাত্তটা এই যে উপরে যে উপাত্তটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা এখানে দেখব যখন কোনো উপাত্ত এলোমেলো ভাবে থাকে, যখন কোনো উপাত্ত এলোমেলো ভাবে থাকে, তখন সে উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।
উদাহরণ সহকারে আমরা এই উপরের উপাত্তগুলো দিই 45, 50, 85, 75, 40। অবশ্যই এই উপাত্তগুলো কিন্তু সাজানো নেই, অবশ্য এই উপাত্তগুলো এলোমেলো আছে। এর জন্য আমরা এই ধরনের উপাত্তগুলোকে কি বলতে পারি? অবিন্যস্ত উপাত্ত। তাহলে বিন্যস্ত উপাত্ত হলো যখন কোনো উপাত্ত যখন কোনো উপাত্ত সরি এখানে একটা মিস্টেক হয়েছে, যখন কোনো উপাত্ত ধারাবাহিকভাবে সাজানো থাকে তখন সে উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। যেমন আমরা উদাহরণ দিলাম, অবিন্যস্ত উপাত্ত যখন কোনো উপাত্ত এলোমেলোভাবে থাকে তখন সে উপাত্তগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। যেমন আমরা এখানে দিলাম। এখন বিন্যস্ত উপাত্ত অবিন্যস্ত উপাত্ত শিখলাম। এখন আমরা আরো একটি বিষয় এখানে শেখার চেষ্টা করি। কোন বিদ্যালয়ে দশজন শিক্ষার্থী গণিতের নম্বর দেওয়া উপাত্তগুলো কেমন হতে পারে? এখানে হলো 40, 70, 65, 42, 52, 50, 75, 85, 72, 70, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এখানে কি বললাম যে কোনো বিদ্যালয়ের 10জন শিক্ষার্থীর গণিতের নম্বর আমরা এখানে দিলাম। এখন এই 10জন শিক্ষার্থীর গণিতের নম্বর নিয়ে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কিভাবে প্রচলন নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো একটু তোমাদের দেখাবো। যেহেতু এখানে 10জন শিক্ষার্থীর নম্বর দেওয়া হয়েছে, তাহলে আমরা এখানে নিচের অংশগুলো আমরা বুঝে নিলাম। প্রিয় শিক্ষার্থী, একটি জিনিস মনে রাখতে হবে তোমাদের অবশ্যই, যে উপাত্তগুলো যখন এলোমেলো থাকবে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই উপাত্তগুলোকে তোমাদের আগে শিখেছি আমি ক্রম অনুসারে, মানে ক্রম অনুসারে অবশ্যই সাজিয়ে দিতে হবে। সেটা তুমি কি করতে পারো? ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারো, আবার অধক্রম অনুসারেও সাজাতে পারো। ঊর্ধ্বক্রম অনুসারেও সাজালে হবে, আবার অধক্রম অনুসারেও সাজালে হবে। তাহলে আপনি প্রথমেই কি করতে হবে? মধ্যক করতে গেলে অবশ্যই উপাত্তগুলোকে সাজিয়ে দিতে হবে। উপাত্তগুলোকে কি করতে হবে? সাজিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি, সহজ করে আমরা লিখি যে উপাত্তগুলোকে সাজিয়ে বলি। উপাত্তগুলোকে সাজিয়ে বলি। তাহলে আমি কেমন ভাবে সাজাবো? আমি বলেছি ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে হবে, আবার অধক্রম অনুসারে সাজালে হবে। তাহলে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে সব শেষে এখানে আবার তোমার এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় সাজাতে গেলে আমি একটা সিস্টেম তোমাদের বলে দিই। সেটা হলো এখানে দেখতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। সবচেয়ে ছোট সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 40। এই 4 ঘরে তাহলে 40টা আমরা বসালাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 40 ঘরে আর কোন কোন সংখ্যা আছে? 40 ঘরে আমরা দেখি এই যে একটা সংখ্যা আছে আগে নাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি। এবার 40 4 ঘরে শেষ। এবার আমরা দেখতে পারি 4 ঘরে কত? 5। তাহলে 5 ঘরে কোন সংখ্যাগুলো আমরা দেখতে পাই? 5 ঘরে এখানে আছে 5 ঘরে আছে 50, তারপর আছে 52। তাহলে এখানে আমরা দেখতে পারি 50, তারপর দেখতে পাই 52। তাহলে 5 ঘরে হয়ে গেল। এখন আমরা করতে পারি 6 ঘরে। 6 ঘরে কোন সংখ্যা আছে? এই 65। 65 ঘরে অর্থাৎ 60 গুলো 6 ঘর হয়ে গেল। এবার 7 ঘরে কোন সংখ্যাগুলো আছে? আমরা লক্ষ্য করতে পারি 70 আছে, এই 70 আছে, এই যে 70 দিলাম, এই আরেকটা 70 দিলাম, তারপর 72 দিলাম, 75। এবার 7 ঘরে কি আছে? যে 7 ঘরে একটা সংখ্যা নেই। এবার পরবর্তী আরেকটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা 85, অর্থাৎ 8 ঘরে। ঠিক আছে। তাহলে উপাত্তগুলোকে আমি কি করব? সাজালাম। এই উপাত্তগুলোকে আমরা সাজিয়েছি কি? ঊর্ধ্বক্রম অনুসারে। তুমি এভাবে লিখতে পারো যে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই।
যেহেতু তোমরা ছোট এর জন্য তোমরা এইভাবে লিখতে হবে যে উপাত্তগুলোকে সাজিয়ে দেবে। তাহলে উপাত্তগুলোকে আমরা সাজিয়েছি। উপাত্তগুলোকে সাজানোর পরে আমরা এখানে লিখতে পারি এখানে উপাত্তের সংখ্যা, এখানে উপাত্তের সংখ্যা, এখানে উপাত্তের সংখ্যা 10। এখন এই যে 10টা উপাত্ত, এই 10টি সংখ্যা এটা কি জোড় না বেজোড়? অবশ্যই তোমরা বলবে এটা হলো জোড়, অবশ্যই জোড়। তাহলে আমরা বলতে পারি যে এখানে উপাত্তের সংখ্যা 10টি, যা জোড়। সেক্ষেত্রে তাহলে আমরা এখানে আমরা লিখব যে আমরা জানি মধ্যক, আমরা জানি মধ্যক সমান সমান, এই মধ্যক দিয়ে সমান সমান দিয়ে মাঝখানে কোণা এই দাগটা দেব। ঠিক আছে? তাহলে আমরা জানি মধ্যক সমান সমান মধ্যকের সূত্রটা আমরা পাবো। কিভাবে আমরা সূত্রটা পাবো? তবে একটা জিনিস লক্ষ্য করবে, এই ধরনের উপাত্তগুলো কিন্তু তোমার বইয়ের যে উপাত্তগুলো আছে সেগুলো কিন্তু কখনোই এক্সামে আসার সম্ভাবনা নাই। এগুলো সম্পূর্ণটা নতুন করে বানাই দেবে। তো এখন তুমি যদি এই সূত্রগুলো এভাবে শিখে থাকো অবশ্যই তুমি সেটা অ্যানসার করতে পারবে। তো এখানে আমাদের মোট আছে কয়টা? 10টা। তাহলে এখন জোড়, এই জোড় সংখ্যার ক্ষেত্রে এক ধরনের পদ্ধতির সূত্র, বেজোড়ের ক্ষেত্রে আরেক রকমের পদ্ধতির সূত্র আছে। তাহলে আমরা আগে জোড়ের সূত্রটা শিখি। আর জোড়ের ক্ষেত্রে মানে সূত্রটা এমন হবে যে সংখ্যা আমার কয়টা? 10টা। এই 10কে কি করবে? সব সময় যে সংখ্যা থাকবে, তোমার 10টা না থেকে 20টা সংখ্যা থাকতে পারে, 16টা সংখ্যা থাকতে পারে, 12টা সংখ্যা থাকতে পারে, অর্থাৎ দেখতে হবে যে সংখ্যাটা তোমার জোড় না বিজোড়। হ্যাঁ, তাহলে 10 সংখ্যাটা অবশ্যই জোড়। তাহলে এই 10টাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দুগুণ 10, 5 দুগুণ 10। আমি কিন্তু আমরা এখানে একটা সংখ্যা পেয়েছি, এটা হলো কি 5 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে মধ্যকের সংখ্যাটা এমন হবে, এই যে 5 পেয়েছি, এখানে আমরা লিখব যে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার যোগফল, ভাগ 2। তাহলে পঞ্চম ও ষষ্ঠ সংখ্যার যোগফল ভাগ 2। তাহলে পঞ্চম সংখ্যাটা কত? আমরা এখান থেকে ধরে রাখবো এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে পঞ্চম সংখ্যাটা কত? 65। এখন এই দুটো সংখ্যা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা একটা চিহ্ন দিতে হবে, যোগ। ষষ্ঠ সংখ্যাটা কত? 70। আবার আমরা একটু দেখি পঞ্চম, তাহলে 1 2 3 4 5। তাহলে পঞ্চম সংখ্যাটা হলো 65, ষষ্ঠ সংখ্যাটা হলো 70। তাহলে এই দুটো সংখ্যার যোগফল ভাগ কত? 2। তাহলে আমরা এটা করতে পারি, যোগ করি 5 করতে 5 আর 7 কত? 13। ভাগ কত? 2। এখানে আমরা এটাকে ভাগ করে দিতে পারি 135 2 13 ভিতরে 9 দুগুণ 12, এখানে কত? 1 আর এখানে থেকে 5। তাহলে 7 দুগুণ কত? 14। অবশ্যই থাকে কত? 1। বিয়োগটি হলো 1 ছোট হয়ে যাচ্ছে, এজন্য আমরা এখানে কি করতে পারি? দশমিক নিতে পারি, এখানে 0 দিতে পারি। 5 দুগুণ কত? 10। তাহলে অতএব মধ্যক সমান সমান 67.5। এখানে বের হয়েছে। তাহলে মধ্যক সূত্রটা লিখে দিয়েছি এবং একটি অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করছি। এখন আমরা এটা শিখেছি জোড়ের ক্ষেত্রে মধ্যক করতে গেলে এভাবে করতে হবে। যদি আমরা বলি বেজোড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব? বেজোড় সংখ্যার ক্ষেত্রে অবশ্যই খুবই সোজা, জোড়ের থেকে সোজা হবে। এখন আমরা দেখি এই যেমন এই জিনিসটা করেছো, এখন তোমরা অন্য আরেকটা শর্টকাটে, যেমন তোমরা বহু নির্বাচনের ক্ষেত্রে এইভাবে আসতে পারে, বলতে পারে যে মধ্যক নির্ণয় করো, তখন তোমরা শর্টকাটে কিভাবে করবে? 10টা সংখ্যা, তাহলে আমরা এখানে কয়টা পেয়েছি? এই যে ভাগ করেছি 10টা 2 দিয়ে ভাগ করে কত পেয়েছি? 5 পেয়েছি। তাহলে 1 2 3 4 5, এই যে 5 পর্যন্ত 1 2 3 4 5, আর এই শেষের থেকে আমরা 1 2 3 4 5 আর কত? 10টা সংখ্যা পেয়েছি, পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা যোগফল। এখানে যদি আমরা বলি যে 1 2 3 4, তাহলে 4 দুগুণ 8 আর 1 2 3 4। এখান থেকে আমরা যদি এই 4টা করে বাম দিই, বাম পাশ এবং ডান পাশ থেকে, তাহলে
তাহলে মাঝখানে যে দুটো সংখ্যা থাকবে এই দুটি সংখ্যার যোগফল করলেই আমরা যোগফল করে দুইটা ভাগ দিলে আমরা এই মধ্যকটা পেয়ে যাব। এটা হলো সৃজনশীলের জন্য, আর এই শর্টকাট পদ্ধতি হলো বহু নির্বাচনের জন্য। মানে সময় বহু নির্বাচনীতে এর অঙ্ক থাকবে, তাহলে অবশ্যই আমরা এই চার প্রথম থেকে চারটা লাস্ট থেকে চারটা সংখ্যা বাদ দিয়ে মাঝখানে সংখ্যা দুটো যোগ করে আমরা দুইটা ভাগ করলে আমরা মধ্যক পেয়ে যাব। এবার আমরা দেখব যে বেজোড়ের ক্ষেত্রে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। তাহলে অবশ্যই শিক্ষার্থী এটা অঙ্কটা তোমাদের খাতায় উঠে দিত। আমি আরেকটা অঙ্ক দিব, দিয়ে তোমাদের কিভাবে বেজোড়ের ক্ষেত্রে অঙ্ক মানে মধ্যক নির্ণয় করতে সেই বিষয়টা দেওয়া হবে। এবার আমি দেব পাঁচজন শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ের নম্বর দেওয়া হবে। বিজ্ঞান বিষয়ের নম্বর দেওয়া হবে। তাহলে নম্বরগুলো আমরা দিই। প্রথমে আমরা দিলাম ৬৫, তারপর দিলাম ৭০, তারপরে দিলাম আমরা ৮০, তারপরে দিলাম ৫০, তারপরে দিলাম ৬২। কয়টা সংখ্যা দিলাম? ৫টা সংখ্যা। ৫ জন শিক্ষার্থী ১ ২ ৩ ৪ ৫ শিক্ষার্থী কি দিয়েছি? বিজ্ঞানের নম্বর দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে মধ্যক নির্ণয় করতে গেলে অবশ্যই উপাত্তগুলোকে সাজিয়ে দিতে হবে। কিভাবে সাজাতে পারি আমরা? ঊর্ধ্বক্রম সাজাতে পারি, আবার অধক্রম অনুসারে সাজাতে পারি। অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে পারি, আবার ছোট থেকে বড় সাজাতে পারি। ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। তাহলে আমরা এর আগেরটা করেছি ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম। এখন আমরা সাজাবো বড় থেকে কি হবে ছোট। সেটা হলো আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা কত? ৮০। তাহলে ৮০ বসালাম। তারপরে কত? ৭০। তারপরে কত? ৬৫। তারপরে আছে কত? ৬২। তারপর আছে ৫০। তাহলে প্রিয় শিক্ষার্থী এই উপাত্তটা কি ধরনের উপাত্ত? এটা অধক্রম। মানে কিভাবে সাজিয়েছি? এটা হলো সাজিয়েছি অধক্রম অনুসারে। অধক্রম অনুসারে একভাবে সাজালে হবে। এর আগের অঙ্কটা যখন আমরা জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় করেছি তখন আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছিলাম। এটা হলো অধক্রম অনুসারে সাজাচ্ছি যে আমরা কিভাবে পারি। তাহলে এখানে আমরা লিখব যে উপাত্তের সংখ্যা এখানে উপাত্তের সংখ্যা 5টি যা বেজোড় সংখ্যা। এবার আমরা লিখব আমরা জানি সেই ক্ষেত্রে মধ্যকের একটা সূত্র আছে। আমরা জানি মধ্যক সমান এখানে আমরা লিখব উপাত্তগুলির সংখ্যা। উপাত্তের সংখ্যা প্লাস 1 আর 2 তম রাশির মান। তাহলে সমান সমান দিলাম। তাহলে উপাত্তের সংখ্যা কত আছে? 5। তাহলে এখানে 5 দিলাম, যোগ কত দিলাম? 1 আর 2 তম রাশির মান। তাহলে 5 এর কত? 6 আর হলো কত? 2 তম রাশির মান। তাহলে ভাগ করলে কত হবে? 3 তম রাশির মান। 3 তম রাশির মান। তাহলে এখানে আমরা লিখব যে মধ্যক, এই যে মধ্যকটা আছে বলে মধ্যক সমান 3 তম রাশির মান। প্রিয় শিক্ষার্থী তোমরা যে ভুলটা করে থাকো সবাই 3 তম রাশি এটাই হলো মধ্যক নির্ণয় করো। আসলে এটা কিন্তু মধ্যক না। 3 তম রাশি যে সংখ্যাটা থাকবে সেটাই হলো মধ্যক। তাহলে আমরা লিখতে পারি আমরা যে সাজিয়েছিলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে তৃতীয়তম সংখ্যা কত? 65। তাহলে এই মধ্যকটা হলো 65। ঠিক আছে? এখানে বলছে 3 তম রাশির মান। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়
তাহলে তৃতীয়তম রাশির মানটা হলো কত 65। তাহলে এই ক্ষেত্রে মধ্য সমান কত 65। আর তোমরা যদি আমি যেমন জোড়ের ক্ষেত্রে যেমন শর্টকাট একটা পদ্ধতি শিখেছিলাম যে বহু নির্বাচনের জন্য তোমাদের হলো বেজোড়ের ক্ষেত্রে তোমরা কি করবে, বেজোড়ের ক্ষেত্রে সহজ সিস্টেম সংখ্যা আমার কয়টা, যদি আমার 5টা থাকে তাহলে 5কে আমরা 2 দিয়ে ভাগ করব। 5কে আমরা যদি 2 দুগুণ 4 এরকম করি তাহলে প্রথম থেকে আমরা কি করলাম, দুটো বাদ দিলাম আর 2 লাস্টের থেকে আমরা দুটো বাদ দিলাম, তাহলে মাঝখানের সংখ্যাটা কত 65। এটা হলো কিন্তু খুব দ্রুত তোমরা এই অ্যানসারটা করতে পারবে। অর্থাৎ মধ্য করতে গেলে অনেক সময় বহু নির্বাচনীতে 1 মিনিট সময় হবে, 1 মিনিটের মধ্যে তোমার এইভাবে সৃজনশীল কাজে করতে গেলে অনেক টাইম পার হয়ে যাবে। এই জন্য শর্টকাটে তোমরা কি করবে, প্রথম থেকে 2টা শেষ থেকে 2টা, মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হলো মধ্য। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, যে অবশ্যই সাজাতে হবে, হয় উদ্যোগ না হলে অযোগ্য। যদি তুমি এবার সাজাতে না পারো তাহলে তোমার সঠিক অ্যান্সার কিন্তু আসবে না। এখানে দেখো তোমাদের এই রবিবার সাজানো আছে, যেটা প্রথম থেকে দুটো বাদ দিলাম, লাস্টের থেকে বাদ দিলাম, তাহলে কিন্তু যদি 80 অ্যান্সার কটা হয় তাহলে তো তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। মধ্য নির্ণয় করতে গেলে অবশ্যই কি করতে হবে, সাজাই নিতে হবে, হয় উদ্যোগ অনুসারে সাজাবো না হলে আমরা কি করবো, মধ্যক্রম অনুসারে সাজাবো। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদেরকে এই যে উপাত্ত তথ্য শিখেছি, উপাত্ত শিখেছি, পরিসংখ্যান শিখেছি, আর এই উপাত্তগুলো থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেই বিষয়টা শিখেছি। এখন আমি তোমাদেরকে একটি উপাত্ত দেবো, এই উপাত্তগুলো থেকে তোমরা হলো মধ্যকটাই নির্ণয় করবে। আর এর পরবর্তী দিন আমি অবশ্যই প্রচুরক এবং গড় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের যে বাড়ির কাজটা দিই সেটা অবশ্যই তোমরা লিখে নিতে পারো। আর নিচের অংশটুকু আমি বুঝতেছি না, যদি তোমরা তুলে নাও নিতে পারো। এভাবে তোমরা প্র্যাকটিস করতে। 2টা সংখ্যা আমি দেবো, 1 12 জন শিক্ষার্থী এটা আমি এখানে 12 জন শিক্ষার্থীর নম্বর এখানে দিয়েও দিতে পারি, তোমরা নিজেরাও নিজের মতো করে তৈরি করে নেবে। 12টা সংখ্যা তোমার মনের মতো করে তুমি যেটা খুশি তুমি এরকম পাতায় নিতে পারো, নিয়ে এবার তুমি নিজের মতো করে দিতে পারো। তারপরেও আমি 12টা সংখ্যা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। 12 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের নম্বর দেওয়া হলো 75, 60, 55, 42, 57, 40, 50, 62, 80, 95, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 3, 3, 6, 7, 8, 9, 10, 12। তো এখান থেকে আমরা কি করবো, মধ্য নির্ণয় করতে হবে। মধ্য নির্ণয় করতে হবে। 2 হলো 7 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষার্থী গণিতের নম্বর দেওয়া হলো 50, 65, 85, 74, 65, 55, 50, 40, 3, 6, 7, 8 বেশি হলো একটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম। এই 2টা তোমাদের বাড়ির কাজ থাকবে। অবশ্যই আশা করি যে তোমরা সবাই এই বাড়ির কাজগুলো করলে তোমাদের এই বিষয়ে পরিপূর্ণ একটা শর্ট তোমরা পেয়ে যাবে। আর এই মতো অবস্থায় সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই বাড়ি ফেরার চেষ্টা করবে এবং হলো
সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।